পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে বাংলাদেশ এবার শেখ হাসিনাকে ভারতের থেকে চাইতে শুরু করলো। বাংলাদেশে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চলছে, আর এই সংস্কারগুলোর পক্ষে আমার ব্যক্তিগত অবস্থান দরকার আছে। বাংলাদেশ নামক রাষ্ট্রে এই মোহাম্মদ ইউনূস যত টালবাহানা বা যত চেষ্টাই করুক বা অন্যান্য দলগুলো যত টালবাহানাই করুক, সর্বশেষে আমরা আসলে দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাই হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং দিন শেষে যে উপদেষ্টারা আছেন এবং সমন্বয়করা আছেন ওনারা সবাই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সকলেরই বাংলাদেশে বিচার হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি সিগনেচার করে দিয়েছেন, গতকাল রাত্রি উনি সিগনেচার দিয়ে দিয়েছেন। শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে। এদিকে বহিষ্কারের পথে হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ক্ষমতা নিচ্ছে সেনাপ্রধান। হাসিনাকে ভয় পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও কোনো লাভ হচ্ছে না সরকারের, উল্টে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন বলে দাবি করেছে বিশ্লেষকরা। তাহলে কি সব ছাড়িয়ে আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন শেখ হাসিনা? আবারও গোপন ফোন করে দেশে আসার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা নেতা। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে দেশের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার হতে যাচ্ছে সারজি সারোজে হাসনা। তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আওয়ামী লীগ কর্মীদের অনেক অপেক্ষার পর সর্বশেষ একটি সিদ্ধান্ত পায় তারা, এবং এই সিদ্ধান্ত থেকে স্পষ্ট বুঝতে পারে শেখ হাসিনাকে দেশে আনা হবে, শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়া হবে। এইটা শুনে তো তারা রীতিমতো লাফাচ্ছে এবং রাজপথে নেমে বিজয় মিছিল দিচ্ছে। দর্শক শ্রোতা, হঠাৎ এই নিউজটা আমরা কি শুনতে পাচ্ছি শেখ হাসিনাকে নিয়ে? অন্যদিকে ডক্টর ইউনূসও কিন্তু অনেক বক্তব্য দেয়, এবং আমাদের দেশের যারা বর্তমান নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এরই সাথে জড়িত রয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্পষ্ট ক্লিয়ার হতে পারবেন। এইগুলা বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি দেখাবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর হ্যাঁ, আপনারা কিন্তু ভিডিও শেষে কমেন্ট করবেন শেখ হাসিনাকে নিয়ে, অন্যদিকে এর সাথে যেই নেতাকর্মী ছিল জড়িত ছিল তাদেরকে নিয়ে সর্বশেষে কমেন্ট করবেন। এগুলো দেখেন। দিল্লিতে একটি চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে শেখ হাসিনাকে নাকি নিজের দেশে ফিরিয়ে দিতে হবে ভারতবর্ষকে। কিছুটা অনুযোগ, কিছুটা আবদার, এবং সব মিলিয়ে 1 ঘন্টার মধ্যেই ভারত এবং বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ এক অন্য রূপ নিল, অন্য মোড় নিল, তা হয়তো এখনই বলে দেওয়া যায়। ঠিক কিসের জন্য বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে এতদিন পর চাইলো, এ বিষয়ে আন্তর্জাতিক মহল কিন্তু এখনই একাধিক মত প্রকাশ করতে শুরু করে দিয়েছেন। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে। তবে আপনারা যদি তলিয়ে ভাবেন তাহলে দেখবেন সীমান্তবর্তী এলাকায় ভারতবর্ষ একের পর এক এমন পদক্ষেপ নিতে শুরু করেছে, তার ফলে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু রীতিমতো কোণঠাসা। কালকে পাকিস্তানের সেনাবাহিনী বা সেনাকর্তারা বাংলাদেশের সেনাবাহিনী সদস্যদের ট্রেনিং দেবে, এই অফিসিয়াল ঘোষণা হয়ে যাওয়ার পর ভারত এবং বাংলাদেশের দ্বৈরথ আরো চরমে গিয়ে পৌঁছায়। আর এরপরে অজিত দোভালের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হাতে একাধিক তথ্য আসতে শুরু করে, যে তথ্য আমি যখন আপনাদের বলবো আপনারা শুনলে নিঃসন্দেহে চমকে যেতে পারেন। আর এরপরেই ভারতবর্ষের সীমান্তে এমন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের সেনাবাহিনী, সেনাপ্রধান এবং বিজিবির ঘুম উড়িয়ে দিয়েছে। আর সব মিলিয়ে বিপাকে পড়ে এবার শেখ হাসিনাকে তারা ভারতের থেকে চাইতে একটি অফিসিয়ালি চিঠি দিল, যদিও পাল্টা হিসেবে ভারতবর্ষ এখনো অবধি কোনো মুখ খোলেনি বা কোনো মন্তব্য করেনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি শেখ হাসিনাকে চেয়ে এই ধরনের চিঠি নিঃসন্দেহে ভারতও যে ভালোভাবে মেনে নেবে না, তা কিন্তু আজকে দিনের আলোর মতো পরিষ্কার। অজিত দোভালের র বা ইন্টেলিজেন্সের হাতে কি কি তথ্য এসছে আমি একটু আপনাদের বলে দিই আগে। দেখা যাচ্ছে ভারত এবং বাংলাদেশে কিছু ব্যক্তি কিছু সিম কার্ড ব্যবহার করছেন। এবার সিম কার্ড ব্যবহার করার সব থেকে বড় অসুবিধা ইন্টেলিজেন্সের কি হচ্ছে, কারণ ভারতের সিম যখন বাংলাদেশে যাচ্ছে তখন সীমান্ত থেকে 5 থেকে 7 কিলোমিটার সেই সিমের টাওয়ার কিন্তু ভারত হয়ে যাচ্ছে।
ফলে এমন কিছু সিম ভারত এবং বাংলাদেশ দুপক্ষের জঙ্গিরা ব্যবহার করছে, যেই ব্যবহার করে ইন্টেলিজেন্সের ট্র্যাপে কিন্তু তারা পড়ছেন না। আর এর ফলে কিন্তু সহজেই ইন্টেলিজেন্স বা সীমান্তে মানে যারা সীমান্তরক্ষী তাদেরকে চোখে ধুলো দেওয়া যাচ্ছে। অর্থাৎ আমার দেশের সিম আমি আপনার দেশে গিয়েও বর্ডার থেকে 5 কিলোমিটার দূরে গিয়েও কিন্তু ব্যবহার করতে পারছি, এবং টাওয়ার লোকেশন তখনও কিন্তু ভারতবর্ষ দেখাচ্ছে, যা নিঃসন্দেহে দুই দেশের মধ্যে যারা ষড়যন্ত্র করছে, যে সকল অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে দিনের পর দিন ভারতবর্ষে ঢুকে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, ঠিক তারা কিন্তু এই সিম কার্ড ব্যবহার করে দিনের পর দিন নাশকতার ছক চালাচ্ছে বলে মনে করেছেন ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের কর্তারা। এক্ষেত্রে আরো গভীরে যদি রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ভারত এবং বাংলাদেশের মধ্যে স্পেশালি মুর্শিদাবাদ এবং নদিয়ার এই যে বর্ডার লাগোয়া সীমান্ত, সেই সীমান্ত হলো 250 কিলোমিটার। এই 250 কিলোমিটারের মধ্যে 50 কিলোমিটার হলো জল সীমান্ত, অর্থাৎ দুই দেশ নদী দ্বারা কিন্তু পৃথক হয়ে গেছে এই জায়গাটায়। আর এই জায়গাটার বেশি অঞ্চলে কিন্তু 20% বেশি জায়গায় কিন্তু কাঁটাতার নেই। তাই এই যারা অন্য দেশ থেকে এসে ভারতবর্ষে এই রকম অশান্তকর পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তারা কিন্তু নদিয়া এবং মুর্শিদাবাদের 20% কাঁটাতারবিহীন জায়গাকে টার্গেট করেছে, এবং এই টার্গেট করার পর তারা সহজেই বাংলাতে ঢুকছে। বাংলাতে ঢুকে ভারতবর্ষের একাধিক অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে এবং এসে তারা ভারতের সিম নিয়ে নিচ্ছে, এবং কথা বলার সময় বাংলাদেশের সীমান্তে লাগোয়া জায়গায় গিয়ে কথা বলছে যেন টাওয়ার লোকেশনে তখনও অবধি বাংলাদেশ শো না করে। অর্থাৎ সব মিলিয়ে ইন্টেলিজেন্স দপ্তরের হাতে এই ধরনের তথ্য নিঃসন্দেহে ভারতের যে তদন্তকারী একাধিক সীমান্তরক্ষী সংস্থা তাদের কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে। এর সলিউশনটা কি, এর সমাধানটা কি? এখানেও কিন্তু অনেকে বলছেন এই যে সেটিংস চেঞ্জ করে ম্যানুয়াল সেটিংস করে নেয় মোবাইলে, এবং টাওয়ার লোকেশন ইন্ডিয়া বাংলাদেশ, বাংলাদেশ ইন্ডিয়া সহজেই করে নেওয়া যায়, এটা কিন্তু গোয়েন্দারা খুব সহজে ধরতে পারেন না। কিন্তু কোন উপায়ে কথা বলাটা বন্ধ করা যায়? যদি টাওয়ারের ফ্রিকোয়েন্সি লেভেলটা কম করে দেওয়া যায়, তাহলে দুই দেশের মধ্যে এইরকম সিম ব্যবহার করলেও কথা বলা কিন্তু সম্ভব হবে না, তার কারণ নেটওয়ার্ক থাকবে না দেখাবে। কিন্তু এক্ষেত্রে সমস্যাটা হলো এই অঞ্চলে অনেক সাধারণ মানুষও আছেন যারা কিন্তু দিনের পর দিন এই ধরনের ফোন ব্যবহার করেন। যদি ফ্রিকোয়েন্সি লেভেল কমিয়ে দেয় ভারত সরকারের পক্ষ থেকে, তাহলে কিন্তু দুপক্ষই মানে কথা বলতে পারবে না। ফলে এক্ষেত্রে শুধুমাত্র যারা যারা আতঙ্কবাদী, শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে, আমাদের কোনো কাগজে নয়, বাংলাদেশের কাগজে। সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা, আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা। কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোনো পদত্যাগপত্র দিয়ে আসেননি। রাষ্ট্রপতিও স্বীকার করেছেন, ডক্টর শাহাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে যাননি, এবং তার কাছে এমন কোনো দালালিক প্রমাণ এখনো পর্যন্ত নেই, উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। তারপর থেকে এ সমস্ত তো অনেক কিছু হচ্ছে। ডক্টর ইউনূসের কল্যাণে আমরা অনেক কিছু সার্কাস দেখতে পেলাম। এই সার্কাস পার্টির দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। আরে মোদি সে পাঙ্গা, কোথা দিয়ে কোথায় খেলে দেবে ভাই, আপনার সব শিশু। এই যে ট্রায়ো আছে না, মোদিজি, জয়শঙ্করজি, অজিত দোভাল এনেছে, তিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে বৈঠক করেন। কত বড় কূটনীতিক বুঝতে পারছেন? যেখানে তারা সমানে সমানে ছাড়া কথা বলে না, সেখানে অজিত দোভালজি পুতিনের সঙ্গে গিয়ে একা একা কথা বলছেন, ম্যাক্রোর সঙ্গে কথা বলছেন। এসব শিখতে হবে, আপনাদের অনেক শিখতে হবে। ওই প্রফেসরি করে ডক্টর নজরুল ফিরে এলেন, তারপরে এসে বড় বড় লেকচার মারলেন, 26 লক্ষ একটা ঢপ মারলেন, 26 লক্ষ ভারতীয় এখানে কাজ করে। কতদিন ঢপ টপ চলবে?
আর এইসব নাহিদ সার্জিদ তাদের কথায় আসছি। লিখেছে কালের কণ্ঠ, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর ওপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন হাসিনা। পরিষ্কার লিখে দিয়েছেন, ফিরছেন হাসিনা। আজ 22শে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে, যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয় তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে। আর শান্তি বাহিনীর যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধু ভাণ্ডটি একেবারে চলে যাবে। এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কি করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে। সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি, এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে। তারা কি করবে, দেশের পরিস্থিতি যদি আরো বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে, নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে। প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে। আজ ডিসেম্বর 22 তারিখ আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে। চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে। কি করবে এখন সেনাবাহিনী, মার্শাল লয়ের পথে বাংলাদেশ, নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী। এদিকে শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে। তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। অর্থাৎ খেলা শুরু হয়ে গেল। বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা। বাংলাদেশে যে আভ্যন্তরীণ এখন জরুরি সরকার রয়েছে, উপদেষ্টা মণ্ডলীর যারা রয়েছে, তারা এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাব। শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে, এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না, সব কটা পিঠের চামড়া উঠে যাবে। আর ডক্টর ইউনূস তার যে কি হবে, তিনি এখন কোন দেশে আশ্রয় নেবেন, সে ব্যাপার আশ্রয় পাবেন কিনা সে নিয়েও কিন্তু ঘোরতর সন্দেহ আছে। কারণ ভারত কি খেলছে সেটা ডক্টর ইউনূস তো বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন। কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না, তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে, তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন। এদিকে যাতে ওই দেশ থেকে কোনোভাবে কেউ না পালিয়ে আসতে পারে, অনেকেই তো ভাবছে যে সুযোগ পেলে আমেরিকার ছাপ মারা আছে পাসপোর্টে, ভিসা করা আছে, ওইটি দেখিয়ে আমি পটাপট পালিয়ে যাব। কিন্তু পালিয়ে যেতে পারবেন না, ইমিগ্রেশন আপনাদের ঢুকতে দেবে না। আর যদি ভারতে ঢুকতে চান তার জন্য ভারত সমস্ত রকম ব্যবস্থা টাইট করে রেখে দিয়েছে। এখন সীমান্তে এখন প্রচন্ড কড়াকড়ি। এখানেও একটা খবর বেরিয়েছে,
সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে, বাড়তি জওয়ান ও মোতায়েন করা হয়েছে। বাংলাদেশের সীমান্তে যে যুদ্ধের আবহাওয়া, চরম তৎপরতা, তবে উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত অংশে কাঁটাতার নেই সেখানে বিপদের সম্ভাবনা প্রবল। কোথায় কতটা উদ্বেগ তা বিস্তারিত জানালেন বিএসএফ এর দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের আইজি মনিন্দর সিং পাওয়ার। রাতের সীমান্ত শক্তিশালী ক্যামেরা বসানো হয়েছে বলে জানান বিএসএফ কর্তা। এই ব্যাপারে বাড়তি দায়িত্ব রয়েছে জওয়ানদেরও। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে সীমান্তের পরিমাণ 913.324 কিলোমিটার, জলসীমান্ত রয়েছে 363.930 কিলোমিটার। এর মধ্যে প্রায় 538 কিলোমিটার অংশে কাঁটাতার নেই। সেই অংশ নিয়েই উদ্বিগ্ন বিএসএফ। বেশ কিছুটা অংশে ইতিমধ্যেই নতুন কাঁটাতার লাগানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে বিএসএফ কর্তা বলেন, যেসব অংশ এখনো অরক্ষিত সেখানে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ক্যামেরা বসানো হয়েছে। অনুপ্রবেশ বন্ধ রাখতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ এর কর্তা। তবে রাজ্যের 4টি জেলা নিয়েই উদ্বিগ্ন তারা। উত্তর 24 পরগনা, নদিয়া, মালদা ও মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অন্তর্গত এই 4টি জেলায় সীমান্তের বেশ কিছু অংশ রয়েছে যা উদ্বেগের কারণ বলে মনে করছে বিএসএফ। এই সমস্ত অঞ্চল দিয়ে সমস্ত ঢোকার চেষ্টা করে, সেখানে সমস্ত অত্যাধুনিক ক্যামেরা লাগানো হয়েছে এবং আরো অনেক যন্ত্রপাতি যেগুলো বলা যাবে না সে সমস্ত যন্ত্রপাতি লাগানো হয়েছে। ওখান দিয়ে যদি কেউ ঢুকতে চায় তাহলে পটাপট ধরবে। আর শুট এট সাইট একেবারে অর্ডার দেওয়া হয়েছে, যেখানে দেখবে সেখানে একদম শুট করে মেরে দাও, জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজন নেই। সুতরাং যারা যারা এই যে উপদেষ্টা মন্ডলী আর এই সমন্বয়ক আছে না, তারা যদি মনে করে কোনো মতে চোরা পথ দিয়ে টাকা পয়সা দিয়ে, এখন তো অনেক টাকা পয়সা হয়েছে, দেশকে তো ভালোই লুটেছেন 5 মাসে, তা 5 মাসে লুটে যে টাকা পয়সা হয়েছে, বেশ ধনী হয়েছেন তারা। মনে করছে টাকা পয়সা দিয়ে আমরা ওপারে চলে যাব, এপারে যদি আসতে চান একেবারে গুলির মুখে কিন্তু পড়ে যাবেন। সুতরাং আসার চেষ্টা করবেন না, তার থেকে জেল ভালো। জেল অনেক নিরাপদ, অন্তত প্রাণটা বাঁচবে, কিন্তু এখানে এলে আসার চেষ্টা করলে প্রাণ বাঁচবে না। সুতরাং যেখানে আছেন সেখানেই থাকুন। শেখ হাসিনা যখন ফিরে আসবেন তখন তার পায়ে একেবারে ড্রাইভ দিয়ে দেবেন, ম্যাডাম আমাদেরকে বাঁচান, আমরা ভুল করে ফেলেছিলাম। ছাত্র আন্দোলনের নামে আমাদের বোকা বানানো হয়েছিল। কে বানিয়েছিল? না, মেটিকুলাসলি ডিজাইন যিনি করেছিলেন সেই মেহফুজ আলম আমাদেরকে বলেছিল, বলে সব তার ঘাড়ে ঠেলে দিন, সব তার ঘাড়ে ঠেলে দিন। হাসনাতটা খুব চালু আছে, সে বলেছিল আসল বিপ্লবীদের গলায় কিন্তু ফাঁসির দড়ি এগোবে। সে অনেক আগে আন্দাজ করেছে, অনেক আগে আন্দাজ করে ফেলেছে। ওই ছেলেটার বুদ্ধিমান ছেলে, ও কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। আর এই যে আপনার মেটিকুলাসলি ডিজাইন যার মাথা থেকে বেরিয়েছে মেহফুজ আলম, সে হচ্ছে একটি বিশ্ব মাথা মোটা। নইলে পরে ওই রকম একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না, ফেসবুকে স্ট্যাটাসটি দিয়ে আন্তর্জাতিক মহলকে আরো নাড়িয়ে দিয়েছে যে বাংলাদেশটা কি হতে যাচ্ছে। ওই জন্য শেখ হাসিনাকে এখান থেকে তাড়ানো হয়েছে। এখন যা খেলছে পেছন দিক দিয়ে, এখন ডোনাল্ড ট্রাম্প খেলছেন। এখন কিন্তু আর বাইডেনের হাতে কিছু নেই, বা বাইডেনের পেছন দিয়ে যিনি কলকাঠি নাড়তেন সেই আমাদের ওবামা সাহেব, তার হাতেও কিছু নেই। সব চলে গিয়েছে এখন ডোনাল্ড ট্রাম্পের হাতে। কারণ এখন যারা সেক্রেটারি গভর্নমেন্টের চাকরি করেন তারা এখন ভাবছেন যে আমরা যদি এখন এদের কথা শুনি তাহলে পরে পরবর্তী প্রেসিডেন্ট যিনি আসবেন তিনি তো একবারে ধরে ধরে মাথা কাটবেন। সুতরাং আগে কিছু হলে আগে ভাবি প্রেসিডেন্ট যিনি আছেন শপথ যিনি নেবেন তাকে আগে ফোন করে একটু জিজ্ঞেস করে নাও, স্যার এই বলছেন আমরা কি করব। সুতরাং প্রেসিডেন্ট যিনি হবেন ডোনাল্ড ট্রাম্প, তার ইশারায় সমস্ত কিছু হচ্ছে। এটা জেনে রাখুন, তার ইশারাতেই সমস্ত কিছু হচ্ছে। তিনি ওখান থেকে যে যে নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশ অনুযায়ী কিন্তু কাজ হচ্ছে। উনি আবার একটা টুইট করেছেন, টুইট করে ইন্ডিয়াকে বলেছেন, তার অফিস থেকে টুইটটা করা হয়েছে,
ইন্ডিয়াকে বলেছে অবিলম্বে এনআরসিটা চালু করুন। অবিলম্বে এনআরসি চালু না করলে পরে আপনার দেশ থেকে এগুলোকে ভাগানো যাবে না। তার মানে বুঝতে পারছেন ভারতের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সখ্যতাটা কতখানি। ওনার সঙ্গে মোদির, আমাদের মোদিজির রীতিমতো কথা হয়, একদিন দুদিন অন্তর অন্তরই কথা হয়। আর যা যা ভবিষ্যতে ঘটবে তা একেবারে আন্তর্জাতিক সংবাদ মহলকে একেবারে টান টান উত্তেজনার মধ্যে রেখে দেবে। সেই দিনের জন্য অপেক্ষা করুন। আর আওয়ামী লীগের সমর্থকরা আপনারা জেগে উঠুন সব দলে দলে। এইবারেতে দিন এসে যাচ্ছে সামনে, আপনাদের খুব বেশি দিন অধৈর্য হতে হবে না। এই যারা আছে এগুলো এইরকম পোকামাকড়ের মতো চারদিক দিয়ে ঘিরে আটকে রেখে দিন, এদের কোথাও পালাতে দেবেন না। সবাই একজোট হন। ভারত যে ন্যারেটিভ তৈরি করতে চেষ্টা করেছে দীর্ঘদিন থেকে, সেটা কি আমেরিকায় পৌঁছেছে? বা আমরা আরো সরাসরি যদি বলি আমেরিকার সরকারের কাছে এই প্রশ্ন আসবে, এবং এই প্রশ্ন এর কাউন্টার হিসাবেই আসবে। সেটা হচ্ছে সরকারের দিক থেকে কি আমেরিকাকেও যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ দিয়ে কনভিন্স করা যায়নি? আমরা এর মধ্যে একটা নিউজ দেখেছি, বাংলাদেশের মিডিয়া নিউজটা করেছে, সেটা হলো মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান আমাদের প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, এবং সেটা নিয়ে হোয়াইট হাউস একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটাই বিভিন্ন পত্রিকায় এসছে। আমাদের সরকারও কথা বলেছে, কিন্তু আমি সালিভান বা হোয়াইট হাউস থেকে কি বলা হচ্ছে সেটাই আসি। এবং এই মিটিংটা বা এই ফোনটা মূলত কি নিয়ে হয়েছে সেটাই পরে আসছি। শুরুতে যেটা বলেছিলাম, কিন্তু আরো কিছু কথা আছে, আমি এগুলোকে খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলে মনে করি না। আমরা কেউ কেউ এগুলো ধরেও অনেক কিছু মিন করতে পারি, বাট আই বিলিভ এগুলো খুব ইম্পর্টেন্ট না। এখানে যেটা হয়েছে, ডক্টর ইউনূসকে উনি ফোন করেছেন, উনি তাকে তার লিডারশিপের জন্য ধন্যবাদ দিয়েছেন ডিউরিং এ চ্যালেঞ্জিং পিরিয়ড, কোনো সন্দেহ নাই। উনি রিইটারেট করেছেন সাপোর্ট বাংলাদেশের জন্য, প্রসপারাস, স্টেবল অ্যান্ড ডেমোক্রেটিক বাংলাদেশের জন্য আমেরিকার যে সাপোর্ট আছে সেটাকে তিনি আবার জোর দিয়েছেন, এবং ভবিষ্যতে বাংলাদেশ যেসব চ্যালেঞ্জ ফেস করবে সেগুলো মিট করতে সাহায্য করবে ইউনাইটেড স্টেটস, এগুলো বলেছে। এগুলো খুব ডিপ্লোম্যাটিক ধরনের কথাবার্তা। একজন আমেরিকার পাওয়ারফুল মানুষ যখন একটা দেশের প্রধান উপদেষ্টা বা যদি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় আসলে, তাকে যখন ফোন করে সব কথা আসবে, কিন্তু মূল যে কথাটা আমি মনে করি সেই জায়গাটা একটু পড়ি, একটা বাক্য। Both leaders expressed their commitment to respecting and protecting the human rights of all people regardless of religion. আমি আবার পড়ি। Both leaders expressed their commitment to respecting and protecting the human rights of all people regardless of religion. পুরো স্টেটমেন্টটা যদি দেখেন তাতে খুব ক্লিয়ারলি মনে হবে এই কথার মধ্যে হুট করে এই কথাটা কেন আসলো। আমরা আসলে নিশ্চিত থাকতে পারি জনাব সালিভান সরকারকে, প্রধান উপদেষ্টাকে ফোন করেছেন এই ব্যাপারে তাদের কনসার্ন জানানোর জন্য, এবং নিশ্চিতভাবেই সেটাকে ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা জবাব দিয়েছেন এবং কি কি করছেন সেই ব্যাপারগুলো জানিয়েছেন। কিন্তু আমার কাছে যেটা, বা একজন বিশ্লেষক হিসেবে আমার কাছে যেটা প্রশ্ন, সেটা হলো তার মানে এতদিন পর্যন্ত যে এই পরিমাণ প্রোপাগান্ডা হয়েছে, সরকার কি খুব বেশি আত্মপ্রসাদে ভুগছিল যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সরকারের খুব সমর্থনে আছে? কোনো সন্দেহ নেই। এবং ডেমোক্র্যাটদের যারা মূলত এখন শুধু প্রেসিডেন্ট না, বিভিন্ন পর্যায়ের পদে আছেন, এদের সাথে ডক্টর ইউনূসের দীর্ঘকালীন যোগাযোগ আছে, সম্পর্ক আছে, বিশেষ করে কারণ হলো তারা ক্লিন্টনদের পরিবারের সাথে অনেক বেশি ক্লোজ ছিলেন সেই কারণে। কিন্তু এখানে আত্মপ্রসাদে ভোগা কি ঠিক? কারণ বাংলাদেশে আমি মনে করি হিন্দু সম্প্রদায়ের উপরে কি কি ঘটছে না ঘটছে এটা নিয়ে ভারতের যে পরিমাণ প্রোপাগান্ডা সরকারের দিক থেকে এবং ভারতীয় মিডিয়ায়, সেটা গ্লোবালি একটা ট্র্যাকশন পেয়েছে, তার প্রমাণ হচ্ছে এটা। তার মানে আমেরিকার কাছে যে শুরু ভারত বলেছে তা না, আমি ধারণা করি আরো বেশ কিছু পশ্চিমা দেশ যারা এই ব্যাপারগুলোকে খুব গুরুত্ব দিয়ে দেখতে চায়, দেখে, তারাও আমেরিকার কাছে তাদের কনসার্ন জানিয়েছে, এবং সবকিছুর কিউমুলেটিভ এফেক্ট হলো এই ফোন। এবং এই ফোনে যেভাবে জানানো হলো সেটা আমার কাছে একটু অ্যালার্মিং মনে হয়। অ্যালার্মিং এই কারণে মনে হয় যে এত বন্ধু একটা সরকারও এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রধান উপদেষ্টাকে ফোন করছেন। এগুলো আমাদের যে কোনো বিবেচনায় ব্যর্থতার এক ধরনের প্রমাণ বলবো আমি। বাংলাদেশের অভ্যন্তরে কি কি হচ্ছে সেই ব্যাপারগুলো খুব সুষ্ঠুভাবে তুলে ধরা দরকার ছিল। এগুলো কয়টা মামলা হয়েছে, কতজনকে গ্রেফতার করেছে, এটা ভারতের পররাষ্ট্র সচিব এসে
চলে যাওয়ার পর জানানো হয়েছে। তার মানে ব্যাপারটা এইরকম, এগুলো এমনি দরকার ছিল না। আমি ধারণা করি পররাষ্ট্র সচিব যখন এগুলো নিয়ে প্রশ্ন তুলেছে তখন এই ডেটা দেওয়া হয়েছে, পরে সেই ডেটা আমাদের দেশে পাবলিক করা হয়েছে। নট অনলি দ্যাট, ডিজাস্টারাস একটা খবর হলো, আমরা এটা নিয়ে অনেকেই কথা বলেছি, আমি নিজেও ভিডিও করেছিলাম, সেটা হলো জাতিসংঘে যে তদন্ত দল এসছে তার কাছে অনেক তথ্য সরকার ঠিকঠাক মতো দিচ্ছে না। এর মধ্যে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর সাথে সংশ্লিষ্ট, এবং একটা কথা খুব জরুরি, তারা জুলাইয়ের 1 থেকে অগস্টের 15 তারিখ পর্যন্ত, মানে শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পরে 10 দিনের ডেটাও চেয়েছে। সেই ডেটাগুলো এক্সক্লুসিভলি দেওয়া উচিত। এবং আমি সেই ভিডিওতে বলেছি, আজও আবার বলতে চাই, হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কারণ হিসাবে যে আমরা শুধুমাত্র রাজনীতির কথা বলছি, মানে তারা আওয়ামী লীগ হিসাবে আক্রান্ত হয়েছেন, একটু ফুটনোট দেই, কারণ দেখি যে বারবার সবাই আবার লেখেন, আমরা কারো উপরে রাজনৈতিক ভাবে হামলা হতে পারে বলে মনে করি না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কারো উপরে না। কিন্তু ওটা ওই কারণে হয়েছে, এটা কমিউনাল ছিল না, বা কিছু হয়েছে লুটপাটের জন্য, সেটা কিন্তু কমিউনাল হামলাও কি কিছু হয়েছে? যদি হয়ে থাকে সেই তদন্তগুলো যদি অল্প হাতে গোনা কয়টা পাওয়া যায় তাতে আমাদের সমস্যার কিছু নাই। একটা সমাজে এই ধরনের মারাত্মক র্যাডিক্যাল ধরনের মানুষ থাকতে পারে যারা অল্প কয়েকটা হাতে গোনা কমিউনাল হামলা করতে পারে। অত্যন্ত ডিস্টার্বিং একটা সিচুয়েশন, যেখানে আইন শৃঙ্খলা বলে কিছু ছিল না, সরকার বলে কিছু ছিল না। সেই জায়গায় এই তদন্তগুলো কি আমরা ঠিকঠাক মতো করেছি? ঠিকঠাক মতো করলে আসলে আমাদের হাতে ডকুমেন্ট থাকতো, এবং এই তদন্তগুলো যদি জাতিসংঘের মাধ্যমে পরিপূর্ণ হতে পারতো তাহলে সেটা একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড থাকতো, এবং এটা ভারতের ন্যারেটিভকেও খুব শক্তভাবে কাউন্টার করতে পারতো। কিন্তু আমরা দেখছি মূলত নিরাপত্তা বাহিনীর চাপে ওই রিপোর্ট সমকালে যেটা এসেছিল তার ইঙ্গিতটা এরকমই, সরকার এটা পূর্ণাঙ্গ তদন্ত হতে দিচ্ছে না, পূর্ণাঙ্গ তথ্য দিচ্ছে না, তার ভিত্তিতে একটা অসম্পূর্ণ রিপোর্টই আসতে যাচ্ছে। ফলে এটা এখন সামনে দাঁড়িয়ে যাবে যে আমাদের ক্ষমতাসীন সরকার লুকাচ্ছে, কোনো কিছু লুকানোর চেষ্টা, মানে হচ্ছে আপনার মধ্যে কোনো সমস্যা আছে, কোনো 2 নম্বরই আছে। আমি আশা করি এই যে জ্যাক সালিভানের এই যে ফোন এবং সেখানে ভারতের যে ন্যারেটিভ সেটা নিয়েই মূলত তিনি কথা বলেছেন, সোজা সাপটা বলতে গেলে। এই ব্যাপারগুলো নিয়ে সরকারের খুবই সতর্ক হওয়া দরকার। আমি সরকারের মধ্যে আত্মপ্রসাদ দেখতে পাই মাঝে মাঝে, এটা কখনো কোনোভাবে যেন না হতে পারে। ক্রমাগত তাকে কাজ করে যেতে হবে, এবং তাদের মনে রাখতে হবে ভারতকে আমরা নানান সমালোচনা করতে পারি, ভারত মিথ্যা প্রপাগান্ডা করে, ওটা করে সেটা করে, কিন্তু বহুবার আমি আমার ভিডিওতে একটা কথা বলেছি, ভারতের সোশ্যাল ক্যাপিটাল, ভারতের সফট পাওয়ার, আমি যদি বলি সফট পাওয়ার আনবিলিভেবলি বড়, আনবিলিভেবলি পাওয়ারফুল। সুতরাং আমরা কার সাথে লাগতে যাচ্ছি সেই ধারণা সরকারের থাকা খুব খুব জরুরি, এবং আমরা বুঝতে পারছি তারা ভারতকে আন্ডার এস্টিমেট করছেন, এবং সেই আন্ডার এস্টিমেটের ফলেই সালিভানের এই ফোন আরো বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়বে ট্রাম্পের সময়। ট্রাম্প নিজে টুইটারে স্ট্যাটাস দিয়েছেন তার ইলেকশনের আগে, যতই তার হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য হোক, কিন্তু উনি এটা করেছেন। এই প্রবণতা তাহলে 20 তারিখের পর থেকে আরো বাড়বে, আমাদের প্রস্তুতি আমি দেখছি না। বাংলাদেশে আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার চলছে, আর এই সংস্কারগুলোর পক্ষে আমার ব্যক্তিগত অবস্থান ইয়েস, দরকার আছে। বাংলাদেশ নামক রাষ্ট্রে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিরা আছেন চেয়ারে, কাগজে কলমে, কিন্তু যখন কোনো সরকার ক্ষমতায় বসে সেই ব্যক্তিরা তাদের যে ক্ষমতা সেটা আসলে প্রয়োগ করতে পারে না। এটার বেশ কিছু কারণ আছে, যে মানে সংবিধানের আলোকে কিছু কিছু জায়গায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, এরকম বিভিন্ন কি পয়েন্টগুলোতে এত পরিমাণ ক্ষমতা কানেক্টেড হয়ে আছে যে বাকি সেক্টরগুলোতে তারা বিশাল ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারেন। তো অন্তত এইবার যেই সিদ্ধান্তটার দিকে যাচ্ছে বা সংস্কারের প্রস্তাব আসছে, এতে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি যেমন তার অনেক ক্ষমতা হারাবেন, ভবিষ্যতেও বাংলাদেশ যতদিন চলমান থাকবে এই সংস্কারগুলো যদি পরিবর্তন আবার কইরা ফেলে তাহলে তো ঝামেলা, আর যদি না করে তাহলে সুন্দর একটা সিস্টেম তৈরি হবে। রাষ্ট্রপতিরা অনেক দিক থেকে তাদের ক্ষমতা হারাবেন, যেটা জরুরি আছে বলে আমিও মনে করি। তো কি সেই সংস্কার প্রস্তাব যার মাধ্যমে চুপ্পুকে দিয়ে হয়তো শুরু হবে, আস্তে আস্তে পরবর্তী সরকারগুলোতেও রাষ্ট্রপতির এই ক্ষমতাগুলো ওই সকল রাষ্ট্রপতিরও হারাতে পারেন। আমরা যদি দেখি যে আপনার প্রধান বিচারপতি নিয়োগের একক ক্ষমতা এই মুহূর্তে রাষ্ট্রপতির হাতে। তো আমাদের যেই সংস্কার কমিটি আছেন তারা মনে করছেন যে প্রধান বিচারপতি নিয়োগের যে একক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে রাখার সাংবিধানিক বিধান আছে সেটাকে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়েছে বিচার বিভাগের স্বাধীনতা,
নিরপেক্ষতা সমুন্নত রাখা এবং কার্যকারিতা নিশ্চিত করা অনেকাংশেই নির্ভর করে বিচার বিভাগের নেতৃত্বদানকারী তথা শীর্ষ ব্যক্তি হিসাবে প্রধান বিচারপতির উপর। এটা বাস্তব। এখন আমাদের দেশে চলমান যে সিস্টেম আছে সেখানে রাষ্ট্রপতি হয় কে? যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই কোনো একজন ব্যক্তি তিনি রাষ্ট্রপতি হন। আর রাষ্ট্রপতির হাতে কার্যত অনেক ক্ষমতা থাকলেও তিনি আবার কন্ট্রোল হন পরোক্ষভাবে প্রধানমন্ত্রী কর্তৃক। প্রধান বিচারপতি কে হবে? রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকলেও কোথাও না কোথাও এই সিদ্ধান্তগুলো দলের পক্ষ থেকে আসে। আর যখন প্রধান বিচারপতি কোনো দলের হয়ে বসেন, ওই দল সাপোর্টিং মনার হয়ে বসেন, স্বাভাবিকভাবে পুরো সিস্টেম ক্র্যাক হয়, মানুষ ন্যায় বিচার পায় না, অন্যায়কারীরা দোষীরা ওই সময়টাতে আসলে তারা ফটাফট করে জেল থেকে বের হয়ে যায়, অপরাধগুলো ক্ষমা হয়ে যায়, অথবা রাষ্ট্রপতি নিজেও অনেক সময় ক্ষমা করে দেন। আর যার কারণে বিচার বিভাগ তাদের যেই কি বলা হয় যে পারফরমেন্স করার ইস্যু থাকে সেটা কিন্তু করতে পারে না, কারণ দিন শেষে প্রধান বিচারপতির একটা ফোনে অথবা তার হস্তক্ষেপে অনেক সিদ্ধান্ত বা রায় বদলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বাস্তবতার আংশিক প্রতিফলন দেখা যায় বিদ্যমান সংবিধানের 48(3) যে অনুচ্ছেদ আছে সেখানে। এই অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা অন্য কারো পরামর্শ ব্যতিরেকে রাষ্ট্রপতি নিজস্ব প্রজ্ঞা অনুসারে এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায় বেশ কিছু ক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে নির্বাহী কর্তৃপক্ষ নানাভাবে প্রভাব বিস্তার করছে, যেটা আমি বলছিলাম। ফলে বিচার বিভাগের স্বাধীনতা, নিরপেক্ষতা, কার্যকারিতা নানান সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছে। কমিশন মনে করছে প্রধান বিচারপতির নিয়োগকে নির্বাহী কর্তৃপক্ষের প্রভাবমুক্ত করার লক্ষ্যে সংবিধানে এই মুহূর্তে এই মর্মে বিধান থাকা প্রয়োজন যে রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারককেই প্রধান বিচারপতি নিয়োগ করবেন। অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির একক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ বা অন্য কোনো বিকল্প পদ্ধতি রাখা যাবে না। এটা গোড়া একটা ওয়ে। আপিল বিভাগে যে বিচারকরা আছেন সেখান থেকে যিনি জ্যেষ্ঠ বা প্রবীণ থাকবেন তিনিই হবেন প্রধান বিচারপতি বাই রোটেশন। কিন্তু সেইটার বিপরীতে এই দেশে এখন যেগুলো হচ্ছে ওই যে রাষ্ট্রপতি, আমি যে কথাগুলো বলছি একটু আগে ভিডিওর প্রথমে, এই জিনিসটাই হচ্ছে আর যেটা সংস্কারের মধ্যে উঠে এসেছে। আপিল বিভাগের বিচারপতি 7 জন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে প্রাথমিক প্রতিবেদনে, যে আপিল বিভাগে 7 জন বিচারপতি থাকবে। বিচার বিভাগীয় এবং অন্যান্য দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই সংবিধানের 94(1) অনুচ্ছেদে পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বলা হয়েছে যে আপিল বিভাগে বিচারকের ন্যূনতম সংখ্যা হবে 7 এবং প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুযায়ী তার বেশি বিচারক নিয়োগ করা হবে। আর আরও বলা হয়েছে প্রধান বিচারপতির প্রয়োজনীয়তা অনুসারে প্রয়োজনীয় সংখ্যক বিচারক সময়ে সময়ে হাইকোর্ট বিভাগেও নিয়োগ করা হবে। আর এখানে আরও বিভিন্ন রকম মন্তব্য তারা নিয়েছেন। তবে রাষ্ট্রপতির হাতে যে ইস্যুটা আছে আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো একটা দেশের নাগরিকরা একটা স্বাধীন রাষ্ট্রের ফিল তখনই পান যখন মিনিমাম 2টা সেক্টর কাজ করে। এক হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা যে সকল দেশে বসবাস করি এই দেশে আমরা বিদেশি হিসেবে আইনের যতটুকু সুযোগ পাই একজন এই দেশের মানুষ সমান সুযোগ পায়। এখানে সে এমপির ছেলে, মন্ত্রীর ছেলে, আমি বিদেশি বা আমি সাধারণ মানুষ, এগুলোর কিন্তু কোনো পার্থক্য নাই। পুলিশের কাছেও নাই, আদালতের কাছেও নাই। আমেরিকাতে দেখেন তারা দিন শেষে তাদের এগুলা কিন্তু শক্ত রাখছে, কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এই জায়গাগুলোতে আসলে যত ঝামেলা, যে এখানে আপনার দল যখন ক্ষমতায় অথবা আপনি যখন কোনো না কোনোভাবে সমাজে প্রভাবশালী একজন ব্যক্তি, আপনার ইশারায় অনেক কিছু ঘটে। বিচারকরা ভয় পায়। কেন ভয় পায়? দৃশ্য তো তারা বলে যে ভয় পায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের উপর কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করা হয় এটা কিন্তু আমরা সকলেই বুঝতে পারি। তো আমরাও চাই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতার স্বাদ নিতে, আর সেই জন্য বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতির প্রভাবমুক্ত রাখতে হবে। সেখানে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে একজন পুলিশের কনস্টেবল থেকে একদম সর্বোচ্চ আইজিপি, এই সার্কেলটা বা একজন সাধারণ বিচারক থেকে নিম্ন আদালতের একজন বিচারক থেকে একদম প্রধান বিচারপতি, এই টোটাল সার্কেল জাজ যারা আছেন তাদের প্রত্যেককে নিরপেক্ষ হতে হবে। আর নয়তো এই দেশে কখনোই এগুলোর স্বাদ বা
প্রকৃত স্বাধীনতা আমরা কিন্তু নিতে পারবো না যতবারই জুলাই অভ্যুত্থান আসুক। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। শেখ হাসিনার যারা কর্মী রয়েছে তারা কিন্তু বলতেছে তারা শেখ হাসিনাকে আনবে এবং শেখ হাসিনাকে এনে আবারও ক্ষমতায় দেখতে চায়। আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের অনেক সাধারণ মানুষরা বলতেছে যে আগে নাকি শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনার ক্ষমতাই নাকি তারা মানে শেখ হাসিনার শাসন নাকি তাদের ভালো লাগতো, এটা কিন্তু তারা বলতেছে। এবং এইসব কথা কে বলতেছে? আওয়ামী লীগ কর্মীরা। এবং যারা এইসব রাজপথে নেমে বলতেছে তাদেরকে কি করা হচ্ছে আপনারা তো দেখেছেন কিছু ভিডিওর মাধ্যমে, তাদেরকে দুলাই দেওয়া হচ্ছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।